নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকেই ভালো আছো। রেলের প্রিপারেশান একদম তুঙ্গে চলছে। হ্যাঁ, আজকের থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পেরেছো আমি কোন বিষয়টার উপর ভিডিও করতে চলেছি। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আন্ডারে যে কেএমসির পরীক্ষা হয় এবং আরেকটা পরীক্ষা আছে কেএমডিএ, অর্থাৎ কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আর কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি। এই যে দুটো সেকশান বললাম, এই দুটো সেকশানে কিন্তু এক জায়গায় সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আর এক জায়গায় কিন্তু জুনিয়র ইঞ্জিনিয়ার রিক্রুটমেন্ট হয়। যারা ন্যূনতম ডিপ্লোমা পাস আছো সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারা কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। তো চলো এই ডিটেলস আলোচনা করার আগে আমি বলবো, যারা একদম আমাদের গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন, তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের মধ্যে এই ভিডিওটা ব্যাপক পরিমাণে শেয়ার করে দাও। কারণ এখনও পর্যন্ত স্টিল ডেট, এখনও পর্যন্ত এই ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত 2025-এও অনেক স্টুডেন্ট এসে জানতে চাইছে কেএমসি কেএমডি রিক্রুটমেন্টটা কি। তারা কলেজে যখন পড়ে অনেকেই জানতে পারে না। তাই আমি বলবো এই রিক্রুটমেন্টটা তোমাদের জানা দরকার আছে। যারা কিন্তু টেকনিক্যাল স্টুডেন্টরা টেকনিক্যালকে খুব ভালোবাসো, দেখা গেছে বহু স্টুডেন্ট আছে যারা কোর মেকানিক্যাল, কোর ইলেকট্রিক্যাল, কোর সিভিলের প্রত্যেকটা টেকনিক্যাল বিষয়কে এতটাই ভালোবাসো যে তারা কোনো নন টেকনিক্যাল পরীক্ষা তোমরা দাও না। যে স্যার ওই ম্যাথ, রিজনিং, জিকে, জিআই এত লোড নেওয়ার আমার ক্ষমতা নেই, আমি আমার টেকনিক্যালটাকেই ভালোবাসি স্যার। যেহেতু এই পরীক্ষাগুলো অনেক দিন পর্যন্ত দেওয়া যায়, তাই তাদের জন্য এই পরীক্ষাগুলো সম্পর্কে আজকে আমার বলার। কিন্তু আমি তাদেরকে প্রথমেই বলি, যাদের এজ কিন্তু কম, কখনোই এটা করো না যে শুধু কোর টেকনিক্যালকেই তোমরা প্রেফার করবে। কারণ আদার্স অনেক পরীক্ষা আছে, রেলের পরীক্ষা, ডিআরডিওর পরীক্ষা, ইসরোর পরীক্ষা, ভাবা অ্যাটমিকের পরীক্ষা, সব কিন্তু কম বয়স এবং বিশেষ করে সেল, এইচপিসিএল, এই পরীক্ষাগুলো আছে যেখানে নন টেকনিক্যাল টেকনিক্যাল দুটোই থাকে। এবং সেখানে কিন্তু তুমি যদি একটু নন টেকনিক্যাল প্রিপারেশানটা নাও তাহলে কিন্তু তুমি অনেকটা তাড়াতাড়ি চাকরি পাবে। 22 বছর, 23 বছর, 24 বছরে কিন্তু তুমি সরকারি চাকরি পেয়ে যাবে। তো চলো, যেহেতু মূল আলোচনা আমার কেএমসি কেএমডি এটা, তো অনেকেই বহুদিন ধরে আসছে যে স্যার এক্সাম কবে হবে। তো তোমাদের আমি একটা ডেটা আজকে দেখাবো যে এক্সামটা কিন্তু হওয়ার কথা অবশ্যই ছিল, অনেক কারণে পিছিয়ে যাচ্ছে, সেটা আমি বলছি তোমাদের। তাই আমি বলবো যে এক্সাম কবে হবে এটা সত্যিই একটা ভাইটাল প্রশ্ন। 2-3 রকম ব্যাপার আছে। তোমরা জানো যে একটা অনেক দিন আগেই তোমাদের আমি ভিডিও প্রোভাইড করেছিলাম, যেহেতু কেএমসি কেএমডিতে প্রচুর স্টুডেন্ট আমাদের গুরুকুলের সাকসেস স্টুডেন্ট, এবং তোমাদের আমি অলরেডি 30-40 থেকে 50-60 জনের আমি হয়তো সাক্ষাৎকার আমাদের ইউটিউব চ্যানেলে দিয়েছি। তোমরা হয়তো বিভিন্ন যারা নতুন একদম দেখছো আজকে, তোমরা পিছনের দিকে যাবে, প্রচুর কেএমসির দাদা যারা সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যালে চাকরি করে, আমি প্রচুর সাক্ষাৎকার দিয়েছি। যে কোর টেকনিক্যাল বিষয়টা আমি আরও একটু ডিটেলসে বলবো, তার আগে একটু বলে দিই যে এক্সাম কবে হবে। এই দুটো কথা হচ্ছে, দেখো এখানে তোমাদের আমি কি দেখাচ্ছি যে লাস্ট কিন্তু 2023-এর যে ভ্যাকেন্সি বেরিয়েছিল অ্যাডভার্টাইজ নম্বর 2023-2002 ইলেকট্রিক্যালে 10টা পোস্ট ছিল, 01-2023 অ্যাডভার্টাইজ নম্বর ছিল সিভিলের 67টা পোস্ট ছিল, আর 05 অ্যাডভার্টাইজ নম্বর 2023-এ মেকানিক্যালের 5টা পোস্ট ছিল। তো এই হচ্ছে রিক্রুটমেন্ট তোমাদের টোটাল ছিল, যেটা 23 পর্যন্ত। এবার 24-এর কিন্তু রিক্রুটমেন্ট হয়নি, তারপর 25 চলে এসেছে। তো এই যে বিষয়টা আছে 2019, 20, 22, 23, 22-এ কিন্তু তোমার দেখো 21টা ইলেকট্রিক্যালের ভ্যাকেন্সি, আর অ্যাডভার্টাইজ নম্বর যেটা 2022, আর 2022 অ্যাডভার্টাইজ নম্বরেও সেখানে কিন্তু 131টা সিভিলের পোস্ট ছিল। অর্থাৎ আমি একটা গেস তোমাদের এখান থেকে করতে বলছি, যেটা কারণ যে দেখো প্রায় 5টা-10টা করে ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কিন্তু খুব একটা ভ্যাকেন্সি যে বেশি থাকে তা কিন্তু নয়। 5টা, 10টা, 15টা, 20টা, 25টা ম্যাক্সিমাম এরকম। কিন্তু সিভিলের প্রায় 70, 80, 85, কখনো 120, 130 কিন্তু ভ্যাকেন্সি থেকেই যায়। তো যদি দেখা যায় ট্র্যাডিশন ফলো করে 19, 20, 22, 23, তাহলে কিন্তু 24-এর পরীক্ষা হয়নি, 25-এ এসে যাচ্ছে। এর থেকে আমি বলতে পারি ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট সংখ্যায় আছে। এবার তাহলে তোমরা বলতে পারো, অনেকেই এখানে এসে প্রশ্ন করো বা ইউটিউবে বলো, ফোন করো ম্যাক্সিমাম টাইমে যে স্যার কবে ভ্যাকেন্সিটা আসবে। দেখো ডিপার্টমেন্টাল কিছু সমস্যা আছে, সেজন্য বেরোচ্ছে না, তার সাথে আবার ওবিসি সমস্যাটা আছে। তো এই দুটো কারণেই কিন্তু বেরোচ্ছে না। তো এই ডিপার্টমেন্টালটা যদিও সমস্যা সমাধান হয়তো হয়ে যাবে, কিন্তু ওবিসির সমস্যা না মিললে কিন্তু আসবে না। তাই তোমরা কিন্তু আরও 2-3 মাস হয়তো তোমাকে ওয়েট করতে হবে। কিন্তু আমি বলবো এই ভ্যাকেন্সি যেহেতু 5টা, 10টা, 20টা, 25টার মধ্যে ভ্যাকেন্সি, লড়াই কিন্তু যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই হয়। তোমরা জানো
যে যারা পুরনো স্টুডেন্ট হয়তো ভিডিও দেখছো তারা জানো যে 80% মিনিমাম স্কোর করতে হয়। 80% স্কোর না করলে ইলেকট্রিক্যাল মেকানিক্যালে কিন্তু কোনো রকমই সাকসেস পাওয়ার চান্স কিন্তু কমে যায়। আর সিভিলের ক্ষেত্রে হয়তো একটু পার্সেন্টেজ কমলেও কমতে পারে, কিন্তু যেভাবে নম্বরের করা বাড়ছে তাতে কিন্তু খুব একটা আশা নেই যারা 50% বা 40% নম্বর নিয়ে ওখানে লড়বে। তাই আমি বলবো তোমাদেরকে সাবজেক্ট ডেপথ তৈরি করতে হবে, যেহেতু কোর টেকনিক্যাল বিষয়, কোনো নন টেকনিক্যাল থাকে না, 100টা কোশ্চেন থাকে, ফুললি টেকনিক্যাল। সেখানে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল যারা ন্যূনতম ডিপ্লোমা আছো, বিটেকরাও সরাসরি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারো, কোনো রকম অসুবিধা নেই। তো এক্সপিরিয়েন্সের একটা ব্যাপার থাকে, সেটা যখন অ্যাডভার্টাইজমেন্ট বেরোবে তার উপরই ডিপেন্ড করবে, সেটা বলে দেওয়া থাকে, কখনো কখনো ম্যান্ডেটরি থাকে না। তো আমি যেটা বলতে চাইছি যে এই যে ভ্যাকেন্সিগুলো তোমাদের আসছে, এখানে কিন্তু একটা বিষয় এটা ঠিক মেনে নিতে হবে যে এই সব পরীক্ষাগুলো কিন্তু খুব হাড্ডাহাড্ডি। কারণ যেহেতু রেলের মতো পরীক্ষা, আমি একাধিক ভিডিওতে বলেছি, রেলের পরীক্ষায় সেখানে হাজার হাজার পোস্টে রিক্রুটমেন্ট, হয়তো কাট অফ একটু কমে যাবে, কিন্তু কেএমসি কেএমডির ক্ষেত্রে কাট অফ কিন্তু কোনোভাবেই কমে না। সেটা কিন্তু পিএসসি থেকেও কাট অফ ওখানে বেশি থাকে। তাই আমি বলবো যারা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছো বা যারা আগে থেকে নিচ্ছ, যারা আগে থেকে নিচ্ছ তারা তো বিষয়টা জানো, কিন্তু যারা নতুনভাবে শুরু করছো সবসময় মাথায় রাখো যে টেকনিক্যাল বিষয় একদম বেসিক জায়গা থেকে ডেপথ জায়গায় কিন্তু তোমাকে মুভ করতে হবে। কখনোই কিন্তু মনে করো যে অনলি বেসিক কোয়েশ্চেন বা অনলি মিডিয়াম কোয়েশ্চেন উপর ভিত্তি করে তুমি কিন্তু চলে যাবে। এবং এছাড়াও এর ক্ষেত্রে একটা জিনিস দেখা গেছে যে ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যালের ম্যাথের পোর্শনটা কিন্তু খুব ভাইটাল। মানে তোমাদের 7-8টা বা 10টা ম্যাথ থাকতে পারে, যে ম্যাথগুলো কিন্তু ডিপ্লোমা স্টুডেন্টের ছেলেদের ক্ষেত্রে একটু সমস্যা হয়। বিটেক স্টুডেন্টরা যেহেতু একটু ম্যাথ ক্যালকুলেশন রিলেটেড জিনিসগুলো বেশি করতে হয়, তাদের ক্ষেত্রে বেনিফিট হয়ে যায়। তাই আমি বলবো যারা ডিপ্লোমা পড়ছো তারা ম্যাথের জায়গাটাকে একটু জোর দেবে, আর যারা বিটেক সরাসরি তারা কিন্তু থিওরিটিক্যাল পোর্শনটাকে জোর দেয়। উভয়ের ক্ষেত্রেই কিন্তু একটা জায়গায় প্লাস মাইনাস পয়েন্ট থেকেই যাচ্ছে। তাই তোমরা এইভাবে প্রিপারেশনটা নাও। আমি কোন চ্যাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট, এক্ষেত্রে আমি হয়তো অনেক ভিডিও তোমরা যারা একদম নতুন বলবো, এখানে চ্যাপ্টার নিয়ে শুধু আলাদা আমার ভিডিও দেওয়া আছে, সেটা একটু বেশি বড় ভিডিও, তোমরা কিন্তু ভালো করে দেখে নিও। আরও ডিটেলস সেখানে বলেছি। তা সত্ত্বেও আমি আরেকবার তোমাদের এখানে মেমোরাইজড করে দিচ্ছি যে সিভিলের কিন্তু আমি বারবার বলেছি যারা কেএমসি, ওয়েল্ডিং রুল, সয়েল সার্ভে, সম এবং এস্টিমেটিক কস্টিং, হ্যাঁ এখানে আমার নোট করা আছে বিভিন্নভাবে আমাদের যেসব সুনামধন্য স্যারেরা আছেন যারা পিএসসি, কেএমসি, কেএমডিএতে চাকরি করছেন বহুদিন ধরে, এবং সেই সব এক্সপিরিয়েন্স গভর্নমেন্ট ইঞ্জিনিয়ার টিচার তারা কিন্তু এখানে পড়ায়, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সবাই কিন্তু এখানে আসেন। এবং তোমরা জানো যেখানে কোর ইন্টারভিউটা কিন্তু আমরা করাই, এবং এখানে একদম যেইভাবে বোর্ডে ইন্টারভিউ হয় সেভাবে কিন্তু আমরা করাই। তো এইগুলো বললাম যে সম, সার্ভে, সয়েল, এগুলো কিন্তু একটু এস্টিমেটিক কস্টিং, এগুলো কিন্তু কেএমসির ক্ষেত্রে খুব ভাইটাল। তাই আমরা এখানে নতুন ব্যাচ শুরু করেছি, সেইভাবে কিন্তু প্রিপারেশানটা আমরা দিচ্ছি। তো ইলেকট্রিক্যালের আমি বলেছিলাম যে মেশিন পার্টটা এবং বেসিক পার্টটা এবং পাওয়ার সিস্টেমটা, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। মেশিন পার্ট, বেসিক পার্ট এবং পাওয়ার সিস্টেম পার্ট, এটা কিন্তু খুব ভালো করে করতে হবে। আর ভিকে মেহতার যে ম্যাথ পোর্শনগুলো কিছু কিছু জায়গা আছে, সেগুলো কিন্তু বেসিক ইলেকট্রিক্যালের যে ম্যাথগুলো আছে সেগুলো জায়গাগুলো তোমাদের কিন্তু অবশ্যই করতে হবে। মেকানিক্যালের ক্ষেত্রে আমি কিন্তু বারবার বলেছি যে মেটেরিয়াল সায়েন্স এবং ফ্লুইড মেকানিক্স, পাম্প, হিট ট্রান্সফার, রেফ্রিজারেন্ট এবং স্ট্রেংথ অফ মেটেরিয়ালের যে ম্যাথগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো করে করতে হবে। তো এই জিনিসগুলো তোমরা নাও। এবং লাস্ট যে কাট অফটা তোমাদের অনেক ক্ষেত্রে বলার চেষ্টা করেছি যে 2023-এ যেহেতু সিট মাত্র 2023-এ বোধহয় তোমার যে লাস্ট কাট অফটা ছিল, সেখানে জেনারেলে ইউআর মনে হয় 155-র কাছাকাছি প্রায় চলে গেছিলো। তো সেটা আমি একটা ভিডিও হয়তো প্রোভাইড করে দিয়েছি, এর আগে দেখে নিও। তো 155-60 মানে ওই 80% তোমাকে কিন্তু মার্কস এখানে রাখতেই হবে, ঠিক আছে? এইটা রাখতে হবে। এই মার্কস রাখলে তুমি কিন্তু মোটামুটি একটা ইন্টারভিউ করলে তুমি সেফ জোন। হ্যাঁ, বিশেষ করে সেটা কিন্তু আমি ইউআর ক্যান্ডিডেটের বলছি, মানে জেনারেল যারা, এবং ক্যাটাগরি ক্যান্ডিডেটদের তোমরা জানো তো সেখানে 5%, 10%, কখনো কখনো 15%, কখনো কখনো 20%ও কিন্তু ডিডাকশান হয়ে যায়। তো সেইভাবে কিন্তু প্রস্তুতিটা নাও। তাই মাই ডিয়ার স্টুডেন্ট বলবো, আগামী দিনে খুব তাড়াতাড়ি হয়তো এই ভ্যাকেন্সি আসবে। তো এতদিন ধরে যারা হয়তো পুরনো ছেলে, তাদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হলো, কিন্তু যারা নতুন প্রিপারেশানে নেমেছে 1-2 বছরের মধ্যে যারা এসেছে, তারা কিন্তু একটা ভাইটাল পরীক্ষা। কারণ কি বলছি যে 2019, 2020, 2022, 2023 হয়তো ভ্যাকেন্সি ছিল, যেহেতু 2024 ফুল ইয়ারে ভ্যাকেন্সি নেই, 2025 আসছে, তাহলে কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা অনেক বাড়তে পারে, এবং সেটা যারা প্রস্তুত তার ক্ষেত্রে অনেকটা কিন্তু ভালো সুযোগ তৈরি হতে পারে।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো। আরেকবার বলবো এই ভিডিওটা আমাদের তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করবে। আর আমাদের নতুন ব্যাচ একদম শুরু হয়েছে। যারা নতুন ব্যাচ অ্যাডমিশন নিতে চাইছো তারা কিন্তু যে নম্বর আমাদের দেওয়া আছে ওই নম্বরে তোমরা ফোন করে নাও। অনলি রবিবার সকাল 10:30 থেকে বিকেল 5টা, প্রায় 6.5 ঘন্টা ধরে একদম ধরে টেকনিক্যাল ক্লাস কিন্তু আমরা করাই, তার সাথে সাথে মক টেস্ট হয়। ঠিক আছে, আজকে এই পর্যন্ত।